পরবর্তীতে কাহিনীটা কি হয়, পরবর্তীতে ইউনিক্সের বিভিন্ন ধরনের এডিশন মার্কেটে আসে, দেখতে পাচ্ছেন 1983-তে আপনার ইউনিক্সে ভাগ করার পরে 1985-এ 8th এডিশন ইউনিক্স আসে। এটা কিন্তু মূল ইউনিক্স, অর্থাৎ যেখান থেকে আমাদের ইউনিক্স আসে মূল ইউনিক্স। এরপর হচ্ছে প্রোপ্রাইটারি ইউনিক্স যখন আসে সেটা হলো 1986, অর্থাৎ এইচপি ইউএক্স ফার্স্ট ইউনিক্স রিলিজ করে 1986-এ। এরপর এই আমাদের মূল ইউনিক্স 9th এডিশন আছে 1986-এ। সান তাদের প্রথম বিজনেস কম্পিউটিং শুরু করে 1987-এ। আচ্ছা, ইউনিক্সের একটা ক্লোন অপারেটিং সিস্টেম আছে, অর্থাৎ ইউনিক্স থেকে একটা ক্লোন অপারেটিং সিস্টেম তৈরি করা হয় যেটা নাম ছিল মিনিক্স, বাট এটার বাগ এবং ভালনারেবিলিটির কারণে এটা তখন কাজ করতো না। এই যে ভদ্রলোক এটা ডেভেলপ করছিল এটার নাম ছিল হচ্ছে অ্যান্ড্রিউ তানেনবাম, অর্থাৎ উনি পরবর্তীতে ইউনিক্সের যে ডেভেলপমেন্ট টুলস বা যে কাজগুলো উনি করছিল পরে এগুলো উনার বই লেখা আছে অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে বা হাউ অপারেটিং সিস্টেম ওয়ার্কস, তো সেই বইয়ের সাথে সে এগুলো প্রোভাইড করতো তখনকার সময়। অর্থাৎ ইউনিক্সের একটা ক্লোন অপারেটিং সিস্টেম তারা মিনিক্স নামে এই ভদ্রলোক ডেভেলপ করছিল। এরপরে আসে হচ্ছে 10th এডিশন ইউনিক্স, অর্থাৎ আমাদের মূল ইউনিক্সের 10th এডিশন আছে আমাদের 1989-এ। এরপর আর ইউনিক্সে তেমন কোনো নিউজ পাওয়া যায় না, অর্থাৎ 10th এডিশন পর্যন্ত মূল ইউনিক্স ছিল। আর যে প্রোপ্রাইটারি ওএস তারা সেল করলো অর্থাৎ 1983-তে, সে 1983-তে যে ইউনিক্স ভাগ করে দিল সেটা হলো এইচপি ইউএক্স এবং আপনার এই যে সান এবং হচ্ছে আমাদের AIX, অর্থাৎ এরা হচ্ছে বিভিন্ন কোম্পানি প্রোপ্রাইটারি ইউনিক্সগুলো তারা মার্কেটে নিয়ে আসে। এটা হলো আমাদের ইউনিক্সের হিস্টোরি। এবং এই যে 3টা ইউনিক্স, আরও হয়তো অনেক কোম্পানি তখন আনছে, বাট হয়তো পরবর্তীতে আর সুবিধা করতে পারে নাই, হয়তো মার্কেট থেকে তারা সরে গেছে। বাট এই 3টা কোম্পানির ইউনিক্স এখনও আছে এবং এখনও আপনি মার্কেট থেকে এগুলো আপনি কিনতে পারেন, সার্ভিস সাপোর্ট পেতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউনিক্স হিস্ট্রি ছিল। পরবর্তীতে আমাদের এখন আমরা দেখব যে এই ভদ্রলোক হচ্ছে দেখেন এই ভদ্রলোকের নাম হলো রিচার্ড স্টলম্যান, উনি বাংলাদেশেও একবার আসছিল। তো এই রিচার্ড স্টলম্যান 1983-তে যখন দেখলো যে ইউনিক্স তো প্রোপ্রাইটারি ওএস, এটা তো ব্যবহার করা স্কোপ নাই আমাদের জেনারেল ইউজারদের জন্য, অর্থাৎ জেনারেল পাবলিকদের জন্য, তো সে চিন্তা করে যে তাহলে আমরা ফ্রি অপারেটিং সিস্টেম হিসাবে আমরা কিছু করতে পারি কিনা। তো তারই পরিপ্রেক্ষিতে সে 1983-তে সে এই চিন্তা দেখতে পাচ্ছেন ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন অর্থাৎ এফএসএফ নামে একটা অর্গানাইজেশন সে ডেভেলপ করে, যেটার কাজ ছিল হচ্ছে ফ্রি সফটওয়্যার তৈরি করবে অর্থাৎ ইউজারদের জন্য, অর্থাৎ যারা সাধারণ ব্যবহার রেগুলার ইউজার করে হোম ইউজার তাদের জন্য সে ফ্রি সফটওয়্যার ডেভেলপ করবে। তো ফ্রি সফটওয়্যার আন্ডারে সে কিছু ফ্রি অ্যাপ্লিকেশন বানান করে, কিন্তু ফ্রি সফটওয়্যারের মূল জিনিসটা ছিল সেটা হলো যে অ্যাপ্লিকেশন, আর একটা তার স্টেজ ছিল সেটা হলো ওএস, অর্থাৎ এক কথায় কার্নেল। কারণ শুধু তো অ্যাপ্লিকেশন রান করলে হবে না, কার্নেল আপনার ওই অ্যাপ্লিকেশনগুলো রান করবে কোথায়, অর্থাৎ আমার কার্নেল দরকার। তাহলে ফ্রি সফটওয়্যারের ভিতরে তাদের 2টা প্রজেক্ট ছিল, একটা হলো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, একটা হলো অপারেটিং সিস্টেম ডেভেলপ করা। আর এই অপারেটিং সিস্টেম ডেভেলপ করার এই প্রজেক্টটার নাম ছিল হচ্ছে জিএনইউ। এই জিএনইউ ফুল অ্যাকরোনিম হচ্ছে জিএনইউ নট ইউনিক্স, অর্থাৎ জি ফর জিএনইউ, আর এনতে হচ্ছে নট, আর ইউতে হচ্ছে ইউনিক্স। হ্যাঁ, এটার নাম হলো জিএনইউ। আপনি gnu.org সাইটে আছে, অর্থাৎ এই সাইটে গেলে দেখতে পারবেন gnu.org। আচ্ছা, তো এই জিএনইউর মেন কাজটা ছিল হচ্ছে যে লাইক কমপ্লিট একটা ফ্রি অপারেটিং সিস্টেম ডেভেলপ করা। এখানে দেখতে পাচ্ছেন জিএনইউ প্রজেক্ট কত সালে আসে? জিএনইউ প্রজেক্ট আছে হচ্ছে 1983-তে। তো জিএনইউ প্রজেক্টের মেন অ্যানাউন্সমেন্টটা করে রিচার্ড স্টলম্যান, এটা হলো 1983-তে, যেটার কাজ ছিল হচ্ছে টার্গেট ছিল যে ফ্রি অপারেটিং সিস্টেম ডেভেলপ করা। তারা কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছে, কিন্তু কার্নেল তো আসলে ডেভেলপ কেউ করতে পারতেছে না। আচ্ছা, তো জিএনইউর মূল জিনিস ছিল দেখেন কি কি জিএনইউ হলো মূল জিনিস ছিল হচ্ছে চারটাকে আমি সংক্ষেপে এখানে বলতেছি। যে একটা হলো যে ফ্রিডম টু রান, অর্থাৎ রান, ফ্রিডম টু কপি, ফ্রিডম টু এটা ফ্রিডম টু রান, ফ্রিডম টু কপি, ফ্রিডম টু, চারটা জিনিস এখানে রান করতে পারে। আচ্ছা, ফ্রিডম টু স্টাডি, আচ্ছা, ফ্রিডম টু কপি এবং ফ্রিডম টু রিডিস্ট্রিবিউট। তো ফ্রিডম টু রান অর্থাৎ তাদের প্রোগ্রামটা যে কোনো কোম্পানি যে কোনো উদ্দেশ্যে রান করতে পারবে, অর্থাৎ তাদের ডেভেলপকৃত যে অ্যাপ্লিকেশন।
আর ফ্রিডম টু স্টাডি অর্থাৎ তাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করে, সেই প্রোগ্রামটা সম্পর্কে তারা যেন এটা বুঝতে পারে। তার মানে কি, আপনি সোর্স কোডটা নিলেন, সোর্স কোডটা কিভাবে কাজ করে সেটা আপনি জানলেন, কিন্তু কিভাবে ভিতরে ডেভেলপ করা হয়েছে বা ভিতরে কোনো কিছু অ্যাড করা বা চেঞ্জ করা যাবে কিনা, তাহলে এটা হচ্ছে আপনার স্কোপ থাকবে কিনা। এরপর হচ্ছে আপনার মডিফাই, যে আপনি যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে আপনি এটা মডিফাই করতে পারবেন। এবং 4 নম্বরটা হলো আপনার রিডিস্ট্রিবিউট। তার মানে আপনার মডিফাইকৃত ভার্সনগুলো হচ্ছে আপনি যে কাউকে এটা নতুন করে ডিস্ট্রিবিউট করতে পারবেন। যে আপনি এটা ডেভেলপ করলেন, কিন্তু এটা আপনি কাউকে দিতে পারতেছেন না বা দিচ্ছেন না, না এইরকম কোনো শর্ত হবে না। অর্থাৎ তার এই 4 টা শর্ত আপনাকে পালন করতে হতো। অর্থাৎ আপনি যদি কমিউনিটিতে কাজ করতে চান, এই জিওনি প্রজেক্টে কাজ করতে গেলে, একটা হলো ফ্রিডম টু রান, অর্থাৎ আপনার প্রোগ্রামটা যেকোনো পারপাসে আপনি ব্যবহার করতে পারেন। 2 নম্বর হলো ফ্রিডম টু স্টাডি, অর্থাৎ প্রোগ্রামটা কিভাবে ডেভেলপ করা হয়েছে, প্রোগ্রামটার সোর্স কোডটা কিভাবে কাজ করে, টোটাল সোর্স কোডটা যেন আপনি স্টাডি করতে পারেন। এবং আপনি চাইলে আপনি আপনার মানে ব্রেন দিয়ে বা আপনি মতামত দিয়ে আপনি সেই ভাষণে কিছু কন্ট্রিবিউট করতে পারেন, যে এখানে এই চেঞ্জটা আনলে এভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আপনি যে চেঞ্জটা করলেন, এই সাকসেসফুল ডেভেলপমেন্টটা আবার ওদেরকে রিটার্ন করতে হবে, অর্থাৎ আপনি যে কাউকে দিতে বাধ্য। তাহলে এই 4 টা ফ্রিডম এখানে মেনশন করা হয় কিসে? এই জিএনইউ প্রজেক্টে। আপনারা জিএনইউ প্রজেক্ট সম্পর্কে আরো জানলে এই সাইটে আপনারা gnu.org সাইটে আপনি ভিজিট করবেন। তাহলে ফ্রিডম টু কপি, ফ্রিডম টু রান, ফ্রিডম টু মডিফাই এবং ফ্রিডম টু রিডিস্ট্রিবিউট, এই 4 টা স্লোগান তখন ছিল জিএনইউ প্রজেক্টে। তো এখন এর উপর ভিত্তি করে তারা, অর্থাৎ জিওনি প্রজেক্টের উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন পার্সন এটাকে ডেভেলপ করার চেষ্টা করছে, কিন্তু হয়তো কেউ অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে বা কেউ কিছু ডেভেলপ করছে, কিন্তু আসলে মূল জিনিস যে অপারেটিং সিস্টেমের কনসেপ্ট বা অপারেটিং সিস্টেমের মূল কার্নেল, এটা আসলে ডেভেলপ করার মতো কেউ তখনও ছিল না। তো আপনারা এই ভদ্রলোকের অনেকে নাম শুনে থাকবেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে লিনাস টরভালডস। তো এই ভদ্রলোক তখন 1987 অর্থাৎ 1987 তখন আপনার ফিনল্যান্ডের হচ্ছে হেলসিঙ্কি ইউনিভার্সিটি আছে, হেলসিঙ্কি। তো এই ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটির আপনার 4th ইয়ারের, আমরা যেমন হচ্ছে 4th ইয়ারে হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট ছিল। আমরা যেমন হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করি ফাইনাল ইয়ারে, তো সেও ভদ্রলোকও একই উদ্দেশ্যে, অর্থাৎ সে চিন্তা করলো যে আসলে আমি কিসের উপর প্রজেক্ট করবো, বা সে আগে থেকে শখের বশে সে এগুলো নিয়ে নাড়াচাড়া করতো বা ঘাটাঘাটি করতো। তো তারই পরিপ্রেক্ষিতে সে চিন্তা করে যে আমি ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম আমি ডেভেলপ করবো। আর ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে গেলে তো আপনার বিভিন্ন হেল্প লাগবে, তো হেল্পগুলো কোথায় পাবে? তো পরবর্তীতে সে এই যে কন্ট্যাক্ট করে জিএনইউতে। তো জিএনইউতে কন্ট্যাক্ট করার পর সে তো ওখান থেকে কিছু ফ্রি অ্যাপ্লিকেশন পায়, বা জিএনইউ যে রুলস, আমি যে রুলসগুলো বললাম সে রুলসগুলো সম্পর্কে সে অবগত হয়, যে এখান থেকে সে, অর্থাৎ জিএনইউ তাকে কি করতে পারবে, বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন রিসোর্স এ পর্যন্ত যা আছে, অর্থাৎ যতটুকু যে ডেভেলপ করছে সেগুলো দিয়ে আপনি জিএনইউ তাকে হেল্প করতে পারবে। তো যদি জিএনইউ সত্য আপনি মানেন, তাহলে জিএনইউ আপনাকে সেই এক্সট্রা দিবে, যে তুমি যদি কোনো কিছু ডেভেলপ করো আর এটা যদি সাকসেসফুলি কাজ করে, তাহলে তুমি এটা রিটার্ন দিতে আবার, অর্থাৎ তোমার যে ডেভেলপকৃত অ্যাপ্লিকেশন বা কার্নেল বা অপারেটিং সিস্টেম, এটা আবার জিএনইউ রিটার্ন করতে তুমি বাধ্য থাকবে। তো ওকে, ভালো কথা। তো সেই পরিপ্রেক্ষিতে সে সেভাবে তখন কাজ করে। এবং সে তখন হচ্ছে, আমরা যে একটা ইউনিক্সের একটা বই পড়ে আসলাম, যে ইউনিক্সের একটা বই ছিল, অর্থাৎ যেটা নাম ছিল হচ্ছে এখানে আপনার এই যে অ্যান্ড্রিউ তানেনবাম, এই অ্যান্ড্রিউ তানেনবামের কিন্তু একটা বই ছিল, অর্থাৎ আপনি যদি গুগলে সার্চ দিয়ে আমরা বইটাকে দেখতে পাবো। অর্থাৎ আপনি যদি দেখেন যে অ্যান্ড্রিউ তানেনবামের একটা বই ছিল, যে বইটা হচ্ছে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে। এই যে অ্যান্ড্রিউ তানেনবাম, এই বইগুলো উনি তখন সেটা লেখে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড্রিউ তানেনবামের বই, তখনকার সময় এটা পড়ানো হতো। এবং এই অ্যান্ড্রিউ তানেনবামের এই বইটা তখন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি তখন দেয়া হতো, সাথে এই যে মিনিক্সের যে সোর্স কোড, এই মিনিক্সের সোর্স কোডটা তারা তখন প্রোভাইড করতো। এবং তখনকার সময় আমরা তো জানি যে আমরা এক সময়ে
একসময় আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন সফটওয়্যার কিনলে তার সাথে আমরা একটা করে ডিভিডি বা সিডি পেতাম। তো এই ডিভিডি বা সিডিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যেত। তো তখন তার ডিভিডিও আবিষ্কার হয় না। তখন এই অ্যান্ড্রু তানেনবামের এই বইয়ের সাথে তখন সে ব্যবহার করতো হচ্ছে ফ্লপি ড্রাইভ, অর্থাৎ ২ টা ফ্লপি ড্রাইভের মাধ্যমে বিভিন্ন এই যে মিনিক্সের সোর্স কোড তখন সে প্রোভাইড করতো। এই মিনিক্সের সোর্স কোড সে অ্যানালাইসিস করে, অর্থাৎ এই যে আমাদের লিনাক্স টরভালস সেই সোর্স কোডগুলো সে স্টাডি করে আসলে সে মোটামুটি অপারেটিং সিস্টেমের কনসেপ্টগুলো এখানে পায়। তো তাহলে সে কি করবে, তার তখন যে বাকি যে অ্যাপ্লিকেশন বা বাকি যে হেল্প সে জিএনইউ থেকে নেয়, করার পরে সে তখনকার সময় অর্থাৎ 91-এ তখনকার সময়ে সে 10,000 লাইন এই আপনার কোড লেখে, 10,000 লাইন কোড। তো এই 10,000 লাইন কোড যখন লেখার পর সে যখন দেখলো যে তার ইনস্ট্রাকশন, অর্থাৎ সে যখন যে ইনস্ট্রাকশন পাঠায় সেই ইনস্ট্রাকশন তার হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করে এবং হার্ডওয়্যারের সাথে কাজ করে, তখন সে এনশিওর হলো যে আসলে তার অ্যাপ্লিকেশনটা মানে অপারেটিং সিস্টেমটা বা তার কার্নেলটা সে আসলে মেন ডেভেলপ করছে কিন্তু অ্যাপ্লিকেশন মানে অপারেটিং সিস্টেম না। তো অপারেটিং সিস্টেমের মেন জিনিস হচ্ছে যে এটা হলো কার্নেল। আর কার্নেলের মূল জিনিসটা হলো অপারেটিং সিস্টেমের মূল জিনিসটা হলো কার্নেল। কারণ শুধু আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, যে অপারেটিং সিস্টেম আসলে তখনই বলা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো অপারেটিং সিস্টেমের ফুল প্যাকেজ, যে লিনাক্স টরভাল ডেভেলপ করতেছে শুধুমাত্র কার্নেল। আর কার্নেলের সাথে আমার তো ইনস্ট্রাকশন পাঠাইতে গেলে আমার লাগবে কি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশনগুলো সে প্রোভাইড করছে হচ্ছে কি জিএনইউ, অর্থাৎ জিএনইউ অ্যাপ্লিকেশন প্রোভাইড করছে। পাশাপাশি অপারেটিং সিস্টেমের তাদের আরো বিভিন্ন প্রজেক্ট থেকে যে সকল ইনফরমেশনগুলো পাইছে সেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন হেল্প নিয়ে সে টোটাল কার্নেলটা ডেভেলপ করছে। তাহলে লিনাক্স এই যে টরভালস ডেভেলপ করছে শুধুমাত্র কার্নেল পার্টটা। তাহলে আপনি যখন অপারেটিং সিস্টেম বলা হবে তখন আসলে টোটালটাকে বলা হচ্ছে, কিন্তু অপারেটিং সিস্টেমের মূল জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের কার্নেল। তো এই ভদ্রলোক অর্থাৎ টরভালস সে তখনকার সময় আমি যেটা বললাম যে সে তখনকার সময় 10,000 লাইনের কোড লেখার পর যখন যেটা দেখলো যে এটা কমপ্লিটলি একটা কার্নেল এবং এটা কাজ করতেছে, এবং জিএনইউ যে সকল রিকমেন্ডেড করেছিল বা তার রিকমেন্ডেশন করেছিল যে এই ভাবে কাজ করতে হবে বা এইভাবে আউটপুট দিতে হবে বা দেখাইতে হবে, তো অ্যাজ পার জিএনইউর রুলস অনুযায়ী সে এটাকে ডেভেলপ করে এবং এটা কমপ্লিটলি তখন কাজ করে। তো যখন সে আবার যেহেতু জিএনইউ রুলস অনুযায়ী এটাকে আবার জিএনইউতে রিটার্ন করতে হবে, তো জিএনইউতে যখন সে জমা দেয়, তারপর জমা দেওয়ার পর তারা জিএনইউ কর্তৃক সেটাকে একটা কমপ্লিট লিনাক্স মানে কার্নেল হিসাবে তারা ডিক্লেয়ার করে যে এটা একটা কমপ্লিট কার্নেল। কিন্তু খেয়াল করে দেখেন তখনকার সময় এটার কোড ছিল হলো 10,000 লাইন। পরবর্তীতে জিএনইউ তার নাম অনুসারে এখানে দেখতে পাচ্ছেন যে লিনাক্স বা আমরা অনেক সময় লিনাক্স বা লিনাক্স বলি। তো তার নাম অনুসারে আসলে তার নাম প্লাস হচ্ছে এই যে ইউনিক্সের এক্স এই কনসেপ্টে তারা আসলে ব্যবহার করাই হচ্ছে লিনাক্স। এখন আমরা যদি বলি যে লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেম, বাট এটা একটু ভুল। লিনাক্স হচ্ছে জাস্ট আপনি মাথায় রাখবেন যে লিনাক্স হলো জাস্ট একটা কার্নেল, আর কিছু না। লিনাক্স অনলি কার্নেল। এখন অপারেটিং সিস্টেম আপনি কখন বলতে পারবেন? এখন এই লিনাক্সের সাথে যখন আপনি আপনার ভেন্ডর বা সফটওয়্যার কোম্পানিকে অ্যাড করবেন, লাইক আমরা বলতেছি হচ্ছে উবুন্টু, তাহলে উবুন্টু হচ্ছে আমার ডেভেলপার, যে কি করছে অপারেটিং সিস্টেমটাকে বানাইছে। এখন অপারেটিং সিস্টেম এর মূল জিনিস কি? কার্নেল। তাহলে উবুন্টু বানাইছে হচ্ছে কার কার্নেল ব্যবহার করছে? লিনাক্স। তখন উবুন্টু আপনার লিনাক্স, তখন এটাকে আপনি বলতে পারেন একটা কমপ্লিট অপারেটিং সিস্টেম। তার মানে আমার কার্নেলটা হচ্ছে লিনাক্স, বাট আমার যে অপারেটিং সিস্টেমের যে আরো গুই আছে বা শেল আছে বা অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন আছে বা এটার হচ্ছে এই যে ডেভেলপমেন্ট, ট্রাবল শুট, এই সমস্ত সবকিছু মেনটেন করতেছে হচ্ছে আমাদের উবুন্টু। মানে প্রজেক্টটা আমার ডেভেলপ করতেছে উবুন্টু। তাহলে আমার উবুন্টু লিনাক্স ধরলে তখন একটা অপারেটিং সিস্টেম। আমি যদি বলি রেড হ্যাট লিনাক্স, তাহলে তখন এটা বলা হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। আমি যখন বলবো ডেবিয়ান, তাহলে ডেবিয়ান লিনাক্স এটাকে বলা হচ্ছে তখন অপারেটিং সিস্টেম, কমপ্লিট অপারেটিং সিস্টেম। বাট আপনি লিনাক্স বলতে শুধুমাত্র কিন্তু আমরা কার্নেলকেই বলছি, এটা মাথায় রাখতে হবে, কার্নেল। আর এই অপারেটিং সিস্টেম যেহেতু এই ভদ্রলোক যখনই হলো আবার জিএনইউতে সাবমিট করলো, তার মানে এখন এই জিএনইউ থেকে সোর্স কোডটা যে কেউ এটা ব্যবহার করতে পারবে।
ইভেন চাইলে আপনিও এটার সোর্স কোড নিয়ে আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন, কারণ এটা এখনো হচ্ছে আপনার ওপেন সোর্স হিসেবে কাজ করে। আর এর আন্ডারে যে লাইসেন্সটা দেওয়া হয় সেই লাইসেন্সটার নাম হলো জিএনইউ লাইসেন্স, বা আমরা জিপিএল বলি। হ্যাঁ, তো এই জিপিএল এর আন্ডারে আপনি যাই ব্যবহার করেন না কেন সবই হলো ওপেন সোর্স, অর্থাৎ এখানে কোনো কিছু কারো মালিকানা বলে দাবি করতে পারবে না। এখানে এভরিথিং, এভরি অ্যাপ্লিকেশন, এভরি অপারেটিং সিস্টেম হচ্ছে ওপেন সোর্স। হ্যাঁ, কোনো কোম্পানি হয়তো টাকা, যেমন রেড হ্যাট, তারা লিনাক্সের কার্নেল ব্যবহার করতেছে বাট অপারেটিং সিস্টেমটা ফ্রি, কিন্তু তারা সার্ভিস সাপোর্টের জন্য হলো টাকা নেবে। এরকম বিভিন্ন কোম্পানি আছে যারা তারা সার্ভিস সাপোর্টের জন্য টাকা নেবে, বাট অপারেটিং সিস্টেমটা হলো ফ্রি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি যে লিনাক্সের উৎপত্তিটা কোথায়, যে লিনাক্সটা আসলে হচ্ছে আমরা বলি হচ্ছে ইউনিক্সের কোলন, অর্থাৎ ইউনিক্সের কনসেপ্টে আসছে, বাট ইউনিক্সের তো হুবহু কোনো কপি করা না, অর্থাৎ ইউনিক্স ফাইল সিস্টেমের মতো স্টাডি করেই এটাকে ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ ইউনিক্সের ভিতরে গেলেও আপনি কিন্তু দেখবেন লিনাক্সের অনেক কিছু মিলে যাচ্ছে। তো এখানে আমরা হয়তো বলতে পারি যে ইউনিক্সের ক্লোন, বা ইউনিক্সের ক্লোন করার মতো ক্যাপাবিলিটি তখনকার সময় ছিল না। তো তখন এই ভদ্রলোকের মাধ্যমেই আসলে এই কার্নেলটা ডেভেলপ করা হয়েছে, এবং এই কার্নেলের উপর ভিত্তি করে আসলে আজকের এই লিনাক্স অপারেটিং সিস্টেম। এবং বর্তমানে এই যে আমরা সেই ভদ্রলোক অর্থাৎ লিনাক্স টরভালস যে 10,000 লাইনের কোড সে ডেভেলপ শুরু করছিল, বর্তমানে এটা হলো 1991-এ, আর হলো বর্তমানে এই 2020-তে 2020 বর্তমানে 23 মিলিয়ন লাইনস, 23 মিলিয়নস, হ্যাঁ, নট 23 লাখ বা 23,000, 23 মিলিয়নস লাইনস অফ কোড হচ্ছে এখনকার লিনাক্সের কার্নেলের সাথে কাজ করে। এবং বর্তমানে আগে তো ডেভেলপ ছিল মাত্র হচ্ছে একজন, অর্থাৎ লিনাক্স টরভালস। বর্তমানে এটার পিছনে প্রায় 15,000, হ্যাঁ, 15,000 ডেভেলপার একটা লিনাক্স কার্নেলের পিছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, আপনারা উইকিতে গেলে ইনফরমেশনটা পাবেন যে লিনাক্সের মূল ডেভেলপার, অর্থাৎ এখানে দেখতে পারেন যে লিনাক্স কার্নেল ডেভেলপার উইকি, এখানে আপনার লিনাক্স কার্নেল সম্পর্কে ওখানে ডিটেইলস আছে। এখানে মূল ডেভেলপার হচ্ছে লিনাক্স টরভালস এন্ড থাউজেন্ড অফ কন্ট্রিবিউটর, এখানে দেখতে পাচ্ছেন রিটেন ইন সি এবং অ্যাসেম্বলি কোডে। আচ্ছা, ওয়েস্ট ফ্যামিলি ইউনিক্স লাইক, হ্যাঁ, ইনিশিয়াল রিলিজ ডেট 91-এ। ওকে, লেটেস্ট রিলিজ হচ্ছে 2 days ago, জাস্ট হচ্ছে 5, বর্তমান কার্নেল ভার্সন হচ্ছে 5.6। আচ্ছা, আর হচ্ছে এখানে বলা হচ্ছে থাউজেন্ডস অফ কন্ট্রিবিউটর বর্তমানে আছে, এবং কতজন কন্ট্রিবিউটর আছে সেই ইনফরমেশনটা আপনি এখানে পাবেন। এখানে আছে, এখানে বর্তমানে লেটেস্ট কার্নেল ভার্সনে কি পরিমাণ, এখানে দেখতে পাচ্ছেন যে এটা জুন পর্যন্ত ইনফরমেশন দেওয়া আছে যে জুন 2015 contain over 90.5 million lines of code contributed by over 14,000 programmer। তার মানে আগে যেখানে মাত্র একজন ভদ্রলোক 10,000 লাইনের কোডে এটা কাজ করত, বর্তমানে এই যে জুন 2015-এ এটা 19.5 মিলিয়ন এবং 14,000 প্রোগ্রামার। আমি আরেকটা লোকেশনে দেখছিলাম যে সেখানে ছিল 15,000, বর্তমানে 23 মিলিয়ন লাইনস অফ লিনাক্স কার্নেলের কোড। আমরা যদি লেটেস্ট রিলিজটাতে দেখি, এখানে এরকম ইনফরমেশন নাই, এটা হয়তো লিনাক্সের অন্য কোনো সাইটে বা সোর্সে গেলে আপনি এই ইনফরমেশনটা পাবেন যে কি বর্তমান ডেভেলপারের কত সংখ্যা, এবং এর পিছনে বর্তমান কতগুলো লাইনস অফ কোড আপনার ব্যবহার হচ্ছে। এনিওয়ে, তাহলে আমরা কনসেপ্ট নিলাম যে আসলে লিনাক্স কোথা থেকে আসছে এবং কিভাবে কাজ করে এবং বর্তমানে এটার কি অবস্থা। তো আমরা এরপরে আরো কিছু লিনাক্সের আরো কিছু জিনিস নিয়ে আমরা আগাবো, যেমন হচ্ছে যখন কার্নেল ডেভেলপ হলো, অর্থাৎ 1991-এ যখন ফুল কার্নেল রিলিজ হলো জিএনইউ কর্তৃক এবং এটা ওপেন সোর্স হয়ে গেল, তখন এই কার্নেল নিয়ে প্রত্যেকটা কোম্পানি তো তাদের মতো ওএস বানাইছে। অর্থাৎ যেমন 1994-এ রেড হ্যাট ইন্ট্রোডিউস করছে, অর্থাৎ আমরা যে রেড হ্যাটটা শিখবে তো 1994-এ আসে। 1994-এ ক্যালডেরা আসে, লিনাক্সের প্রথম ডেস্কটপ অর্থাৎ কেডি ডেস্কটপ, আমাদের গুই ইন্টারফেস আছে 1996-এ। এরপর 2001-এ লিনাক্সের আমরা যে এখন যে লিনাক্সের যে মূল পরিবর্তন, এটা আসলে এই যে 2001-এর পর থেকে আসে, যেটা কার্নেল ভার্সন 2.4 আবিষ্কারের পরে, ডেভেলপারের পরে। ওকে, 2004-এ উবুন্টু আসে। আমাদের যে বর্তমান যে সবচেয়ে পপুলার অপারেটিং সিস্টেম যেটা, সেটা উবুন্টু, বাট উবুন্টু কিন্তু অনেক দেরিতে আসে, হ্যাঁ, যদিও 2004-এ।
আমরা 2004 উবুন্টু আসছে, অর্থাৎ উবুন্টু 2004 আসলো, কিন্তু এখন উবুন্টু টপ 5 এর ভিতরে অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে। তো এভাবে চলতেছে। এরপরে হলো আপনারা জানেন 2009 এ মেবি আসছে হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড, অর্থাৎ মোবাইল অপারেটিং সিস্টেম, এভাবে চলতে আছে। এখনকার আপনারা জানেন যে স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ যেখানে ব্যবহার করেন প্রত্যেকটা লিনাক্স কার্নেল। এছাড়া এই যে আমাদের বিভিন্ন ছোটখাটো রাসবেরি পাই বা আপনার ছোটখাটো কম্পিউটিং ডিভাইসগুলোতে ব্যবহার করা হচ্ছে আমাদের এই লিনাক্স কার্নেল। পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন যে রাউটিং ডিভাইসগুলো ব্যবহার করি, এই যে আপনার জুনিপার রাউটার, মাইক্রোইলেকট্রিক রাউটার, এগুলোতে আমাদের ভিতরে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয় লিনাক্স, বা সিসকোর অনেক ডিভাইসগুলোতে ভিতরে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় লিনাক্স। বিভিন্ন সিকিউরিটি ডিভাইসগুলোর ভিতরে ব্যবহার করা হয় লিনাক্স। বিভিন্ন পেন টেস্টিং টুলস লিনাক্সের ভিতর দিয়ে কাজ করানো হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে প্রত্যেকটা লিনাক্সের কার্নেলকে মডিফাই করে বিভিন্ন অর্গানাইজেশন এটাকে বিভিন্নভাবে ডেভেলপ করতেছে। আচ্ছা, এখন লিনাক্সের সাথে অন্যান্য অপারেটিং সিস্টেমের পার্থক্য কোথায় কোথায় পাবেন? যেমন লিনাক্স প্রথমে আসেন, লিনাক্স ওপেন সোর্স। এটা আপনাকে কোনোভাবেই কিনতে হবে না। আপনাকে কেউ কোনোদিন ফোর্স করতে পারবে না যে আপনি এটা ইউজ করতেছেন, আপনাকে কিনতে হবে বাস। এখানে কোনো মেলওয়্যার অ্যাটাক করবে না। মেলওয়্যার মানে হচ্ছে আমাদের মেলওয়্যার যেটা বুঝি বা যেটা আমরা দেখি, এটা সাধারণত উইন্ডোজের মেলওয়্যার, অর্থাৎ এগুলো শুধু উইন্ডোজে এফেক্ট করবে। অর্থাৎ লিনাক্সে এই মেলওয়্যারগুলো কোনো কাজে আসবে না, অর্থাৎ কাজ করে না। তো আপনাদের লিনাক্সের ভাষায় বা লিনাক্স যে ল্যাঙ্গুয়েজ বুঝে বা লিনাক্স স্ট্রাকচার অনুযায়ী মেলওয়্যার বানান, সেটা আলাদা কথা। বাট আমরা সচরাচর যে মেলওয়্যার নিয়ে আমরা মোটামুটি কাজ করি বা আমরা সমস্যায় ভুগি, এটা লিনাক্সে কোনো হেল্প করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না বা অ্যাফেক্টেড করতে পারবে না। আচ্ছা, এরপর হলো সিকিউরিটি। আর সিকিউরিটিটা আসলে এমন না যে লিনাক্স ইউজ করলে সিকিউরিটি হবে, কথাটা এমন না যে আমি উইন্ডোজ বাদ দিয়ে লিনাক্সে চলে গেলাম আর সিকিউরিটি হয়ে গেলাম। আসলে সিকিউরিটি নির্ভর করে যে আপনি কিভাবে সিকিউরিটিটা দিলেন, মানে আপনি সিকিউরিটি সিস্টেমকে দিলেন কিনা। হ্যাঁ, লিনাক্সে উইন্ডোজের সাথে কম্পেয়ার করলে বেশি পরিমাণ সিকিউরিটি এনশিওর করা যায়, কিন্তু আপনাকে সেই সিকিউরিটি দিতে জানতে হবে। আপনি শুধু ওএস ইনস্টল করলাম আর আমার উইন্ডোজের চেয়ে বেশি সিকিউর হয়ে গেছে, না। বরং যদি মনে করেন উইন্ডোজের সাথে কম্পেয়ার করেন, তাহলে বরঞ্চ লিনাক্সের সিকিউরিটিটা কম। কারণ লিনাক্সে আপনি ইজিলি পাসওয়ার্ড ক্র্যাক করতে পারেন, বাট লিনাক্সের সম্পূর্ণ সিস্টেমটা বা তার ব্যাকডোরটা ওপেন থাকে, যেটা উইন্ডোজে থাকে না। সুতরাং আপনাকে লিনাক্সের সিকিউরিটি এনশিওর করলেই এটা আপনাকে সিকিউরিটি এনশিওর করবে। আচ্ছা, স্লো ডাউন আমরা যেটা হার্ডওয়্যার রিলেটেড কারণে বা মেলওয়্যারের কারণে বা আপনার কি জন্য ডিভাইস সফটওয়্যার ব্যাকডেটের কারণে আমাদের সিস্টেম স্লো ডাউন হতে পারে। এই স্লো ডাউন প্রবলেমগুলো আপনি লিনাক্সে পাবেন না। আপনাদের যে অপারেটিং সিস্টেম আমরা এখন কাজ করবো রেড হ্যাট 8, অনলি 200 MB র্যাম লাগবে, অনলি 200 MB। আপনি 200 একটা এমবি দিয়ে একটা টোটাল অপারেটিং সিস্টেম আপনি চালাতে পারবেন, এটা কল্পনার বাইরে। যেখানে একটা স্মার্টফোনেও একটা 2 জিবি র্যাম লাগে। একটা স্মার্টফোনেও এখন একটা 2 জিবি র্যাম লাগে, কিন্তু অনলি 200 এমবি। হ্যাঁ, চিন্তা করবেন, কিন্তু লেস দ্যান 512 বা লেস দ্যান 1 জিবি। হ্যাঁ, তো এই মাত্র 200 এমবি র্যাম দিয়ে আপনি সেন্টোস 8 বা রেড হ্যাট এন্টারপ্রাইজ 8 ফুল স্পিডে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপডেট, আপনি যদি ওপেন সোর্স ইউজ করেন তাহলে কন্টিনিউ আপডেট পাবেন। হ্যাঁ, এটার জন্য আপনাকে পারচেস করতে হবে না। আপনি উবুন্টু ব্যবহার করেন, আপডেট পাবেন। আদার অপারেটিং সিস্টেম ওপেন সোর্স যেগুলো আপডেট পাবেন। হয়তো রেড হ্যাট থেকে আপডেট পাবেন না, কারণ রেড হ্যাটের সবকিছু আপডেট না, কিছু কিছু অ্যাপ্লিকেশন ওদের প্রোপ্রাইটারি। সাপোর্ট, এটা ওপেন সোর্স সাপোর্ট পাবেন, আবার যদি পেইড সাপোর্ট ইউজ করতে চান পেইড সাপোর্ট পাবেন। বাট আপনি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ইউজ করলে ওপেন সোর্সের যে কমিউনিটি আছে, কমিউনিটি থেকে বিভিন্ন সাপোর্ট পাবেন। এবং লাইসেন্সিং ফি অর্থাৎ যেমন আপনি উইন্ডোজ কিনলে লাগতেছে, বা ম্যাক করলে ম্যাক কিনলে ম্যাকের ফুল প্যাকেজ কিনলে আপনাকে লাগতেছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের লাইসেন্স ফি লাগবে না, অর্থাৎ এটা টোটালি লাইসেন্স ফ্রি। এখন আপনি যখন লিনাক্স ব্যবহার করবেন, আপনার সামনে অনেক ডিস্ট্রিবিউশন আসবে। আপনি এটা কনফিউশনে পড়ে যান, আসলে এই ডিস্ট্রিবিউশন কোনটা ব্যবহার করব। হ্যাঁ, কারণ ওয়ার্ল্ডে যেই ভালো ডেভেলপার, যেই ভালো প্রোগ্রামার, সেই তার নামে একটা বা তার কোম্পানির জন্য একটা ডেভেলপ করছে, অর্থাৎ কয়েকজন মিলে তারা লিনাক্সকে, কারণ লিনাক্স তো বলছি যে এটাও আমাদের যে জেনুইন একটা সত্য ছিল, এই সত্যের উপর আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। তার মানে আপনি সোর্স কোডটা স্টাডি করেন, সোর্স কোডের নাম চেঞ্জ করেন, আপনি আপনার মতো অ্যাডিশনাল কিছু ফিচার অ্যাড করে আপনি আরেকটা অপারেটিং সিস্টেম হিসেবে এটাকে ডিক্লেয়ার করতে পারেন। তাহলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের কিছু লোগো, কমন লোগো, যেগুলো আমরা দেখি ইজিলি আইডেন্টিফাই করতে পারি। যেমন উবুন্টু লোগো এটা, রেড হ্যাটের লোগো এটা, তারপর সেন্টোস লোগো এটা, ডেবিনের লোগো এটা, হ্যাঁ, ফেডোরার লোগো এটা, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রি বিএসডি লোগো এটা, হ্যাঁ, নবেলের লোগো এটা আছে। কিন্তু
আমরা চাইলে আমরা একটা সাইট থেকে ইনফরমেশনগুলো পেতে পারি যে সাইটে আমরা মোটামুটি আমরা একটা সাইট নিতে পারি সেটা হলো ডিস্ট্রওয়াচ। হ্যাঁ? আপনারা লিখে রাখতে পারেন। এই ডিস্ট্রওয়াচে একটা ওএস র্যাঙ্ক করে। যে ওয়ার্ল্ডে যে সকল লিনাক্স ভিত্তিক ওএস চলে তাহলে কোন লিনাক্সের বর্তমানে কি অবস্থা? কোনটা ডেস্কটপ ওএস, কোনটা ল্যাপটপ ওএস, কোনটা সুপার কম্পিউটার ওএস, হ্যাঁ? কোনটা কি পরিমাণ ডাউনলোড হলো, কোনটার রিলিজ কবে আসলো, হ্যাঁ? কোনটা 32 বিট, কোনটা 64 বিট, কোনটার ইউজার রেটিং কেমন, হ্যাঁ? কোনটা রিসোর্স ইউজ বেশি করে, কম করে, হ্যাঁ? তাহলে এইরকম যেমন হচ্ছে বর্তমানে টপ ডিস্ট্রিবিউশনে আছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে র‍্যাঙ্ক 1 এ আছে হচ্ছে এমএক্স লিনাক্স। র‍্যাঙ্ক 2 তে আছে মানজারো, র‍্যাঙ্ক 3 এ আছে মিন্ট। মিন্টটা বা মানজারো এটা হচ্ছে এই মানজারো বা এলিমেন্টারি, হ্যাঁ? এই ধরনের লিনাক্সটার ডেস্কটপগুলো অনেক গর্জিয়াস লাইক আমাদের ম্যাকের মতো অর্থাৎ এত ইউজার ইউআইটা খুব সুন্দর। বাট এগুলো সাধারণত হচ্ছে ইউজার ইন্টারফেস অর্থাৎ জেনারেল ইউজের জন্য। অর্থাৎ রেগুলারলি আপনি মুভি দেখবেন, গান শুনবেন বা ইন্টারনেট ব্রাউজ করবেন, হ্যাঁ? ওয়াইফাই ইউজ করবেন। এরকম কিছু লিটল বিট কিছু কাজ করার জন্য। আচ্ছা অফিসের কাজ করার জন্য, হ্যাঁ? ওয়ার্ড এক্সেল এ কাজ করার জন্য। বাট সার্ভার এডিশন ইউজ করতে গেলে আপনাকে সার্ভার এডিশন গুলোকে তত পপুলার না কারণ সার্ভার এডিশন তো সবাই ব্যবহার করে না। এখানে আপনি উবুন্টু সার্ভার পাবেন, ডেবিয়ান এর সার্ভার পাবেন, ফিডোরাতে সার্ভার পাবেন, ঠিক আছে? সেন্টোসে সার্ভার পাবেন, হ্যাঁ? এগুলোতে আপনি সার্ভার পাবেন। আর এছাড়াও দেখা গেল অন্যান্য অপারেটিং সিস্টেম অর্থাৎ যারা ডেস্কটপ ইউজার তারা এমএক্স ব্যবহার করবে, মানজারো ব্যবহার করে, মিন্ট ব্যবহার করে, এলিমেন্টারি ব্যবহার করে, জোরিন ব্যবহার করে। এগুলো হচ্ছে যারা ডেস্কটপ ইউজার। আবার বিশেষ করে যারা হচ্ছে সিকিউরিটি নিয়ে কাজ করে অর্থাৎ পেন টেস্টিং বা সে ধরনের লিনাক্স নিয়ে কাজ করে তো তারা ব্যবহার করে যে দেখতে পাচ্ছেন কালি, হ্যাঁ? এতে বিভিন্ন সিকিউরিটি টুলস বা যারা ওই যে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক নিয়ে কাজ করে তো তারা কালি ব্যবহার করবে। প্যারোটোএস নাম আছে। ঠিক আছে? প্যারোটোএস নিয়ে কাজ করে। আমাদের যে রেড হ্যাট কিন্তু অনেক পরে আসে কারণ রেড হ্যাট তো এন্টারপ্রাইজ ভিত্তিক ওএস। রেড হ্যাট আপনি পাবেন হচ্ছে 55 এ, হ্যাঁ? অনেক পরে। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র যারা আ এন্টারপ্রাইজ নিয়ে কাজ করে সার্ভার রিলেটেড বা সুপার কম্পিউটার নিয়ে কাজ করে তারা এটা নিয়ে কাজ করে কন্ট্রিবিউট করে। আচ্ছা। যেকোনো ওএস এর উপর আমরা যদি ক্লিক করি লাইক এলিমেন্টারি ক্লিক করলাম। তাহলে এলিমেন্টারি সম্পর্কে আপনি বিস্তারিত জানলেন যে এলিমেন্টারি লিনাক্সটা কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টারির ইন্টারফেস কিন্তু লাইক আমাদের ম্যাক। অর্থাৎ ম্যাকে যেরকম আপনি সুন্দর গর্জিয়াস ডেস্কটপ পাবেন এলিমেন্টারি কিন্তু ঐরকম। দেখবেন যে ম্যাকের তাদের আইকনগুলো নিচ দিয়ে আপনার ডেস্কটপের নিচ দিয়ে সাজানো থাকে। এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ম্যাকের এলিমেন্টারি ওএস এর ডেস্কটপ। খুব সুন্দর এখানে ইউজার ইন্টারফেস। আর আমরা যদি এলিমেন্টেশন সম্পর্কে জানতে চাই, আর্কিটেকচার সম্পর্কে জানতে চাই, এখানে আপনি দেখতে পারবেন যে এখানে হচ্ছে ওএস টাইপ লিনাক্স। তাহলে এটা হচ্ছে ডেবিয়ান বেস অর্থাৎ উবুন্টু কার্নেলকে ডেভেলপ করে তারা কাজ করছে অরিজিন ইউএসএ এবং এটা শুধুমাত্র 64 বিটই আছে, হুম? এবং ক্যাটাগরি বিগিনার ডেস্কটপ লাইভ মিডিয়াম। তার মানে আপনি এলিমেন্টারি ওএস যদি আপনি সার্ভার করতে চান তাহলে সার্ভার করা সম্ভব না। এলিমেন্টারি দিয়ে সার্ভার হবে না। এলিমেন্টারি ওএস দিয়ে সার্ভার হবে না। কারণ এখানে সার্ভার বেস কোনো অ্যাপ্লিকেশন নাই। সবই হচ্ছে ডেস্কটপ, বিগিনার ডেস্কটপ লাইভ মিডিয়াম, ওকে? এবং এটা অ্যাক্টিভ। তো এরকম আপনি যদি আমরা আরেকটা অপারেটিং সিস্টেম আমরা দেখতে চাই তো লাইক দ্যাট আমরা যদি ডেবিয়ান সম্পর্কে একটু আইডিয়া নিই তাহলে আমরা ডেবিয়ানটাও একটা পপুলার ডিস্ট্রিবিউশন এবং এই ভদ্রলোক হচ্ছে ডেভেলপারটা হচ্ছে 2018 এ উনি মারা গেছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ওএস টাইপ লিনাক্স এবং বেসড অন ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ ডেবিয়ান সে নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট। অর্থাৎ সে এটা হচ্ছে শুধুমাত্র লিনাক্স কার্নেল ব্যবহার করছে আর বাকি জিনিস হচ্ছে সে তার মতো করে কাজ করছে অর্থাৎ তার যত অ্যাপ্লিকেশন বা তার ইউজার ইন্টারফেস GUI ইন্টারফেস সবকিছু ডেবিয়ান নিজের মতো করে কাজ করছে অর্থাৎ কোথাও থেকে কপি করা না। আচ্ছা ক্যাটাগরি ডেস্কটপ ইউজ করতে পারবেন লাইভ মিডিয়াম সার্ভার তার মানে এখানে সার্ভার ব্যবহার করা যাবে। আর্কিটেকচার দেখেন সব ধরনের আর্কিটেকচার ব্যবহার করা যায়। 32 বিট আপনার হলো পাওয়ার পিসি, হ্যাঁ? তারপর হলো সুপার কম্পিউটার, হ্যাঁ? সবগুলো আপনি ব্যবহার করতে পারেন।
তারপর 64 বিট, এই যে 64 বিট, হ্যাঁ, আর 64 বিট এগুলো আপনি তাহলে আমাদের এখানে হচ্ছে Debian হচ্ছে সব ধরনের 64 বিট, হ্যাঁ? তো সব ধরনের প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। মোবাইলের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, হ্যাঁ? ARM প্রসেসর, হ্যাঁ? মোবাইল। তো আপনি সুপার কম্পিউটার, পাওয়ার পিসি এবং আমাদের x86 32 বিট, 64 বিট সব ধরনের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই আর্কিটেকচারে, হ্যাঁ? আচ্ছা। আর হলো ডেস্কটপ, বিভিন্ন ধরনের ডেস্কটপ আছে, বেশ গর্জিয়াস ডেস্কটপ আছে। ওকে? আচ্ছা। এই হলো মোটামুটি আমাদের Debian সম্পর্কে। তো এরকম আপনি আরো যে সকল অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনি ইন্টারেস্টেড, তাহলে আপনি DistroWatch থেকে আপনি এখানে দেখে নিতে পারেন। তাহলে এখানে মোটামুটি OS এর একটা র‍্যাংক আপনি পাবেন। আচ্ছা, ওকে। তাহলে আমরা দেখলাম যে কোন ডিস্ট্রিবিউশন ব্যবহার করব। এটা নির্ভর করবে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ধরনের দেখে, যে আসলে আমি সার্ভার করব না পার্সোনালি ব্যবহার করব না এন্টারপ্রাইজ ব্যবহার করব, বা আপনি আবার সার্ভিস সাপোর্ট চাচ্ছেন কিনা, বা ওপেন সোর্সে যাবেন কিনা, বা সিকিউরিটি দেখবেন কিনা, মার্কেট শেয়ার দেখবেন কিনা। তো সবকিছু চিন্তা ভাবনা করার পর আপনার ডিসিশন নিতে হবে। আচ্ছা। তো এখানে অপারেটিং সিস্টেমকে আমরা সাধারণত দুই ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে আমাদের ডেস্কটপ বেস ওএস, আর একটা হচ্ছে সার্ভার বেসড ওএস। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপের জন্য আমরা উবুন্টু ডেস্কটপ, লিনাক্স ডেস্কটপ, এলিমেন্টারি ডেস্কটপ, জোরিন ডেস্কটপ, ফেডোরা ডেস্কটপ, ওপেনসুসি ডেস্কটপ, এগুলো বেস ডেস্কটপ বেস ওএস। মানে সুন্দর সুন্দর ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং ওপেন সোর্স এবং ফ্রি, অর্থাৎ আপনার এখানে GUI ইন্টারফেস পাবেন লাইক উইন্ডোজ, ওকে। আর অপরদিকে যদি আপনি চান যে আমি সার্ভার এডিশন ব্যবহার করব, সার্ভার এডিশন ব্যবহার করতে গেলে আমাদের, তো আমরা জানি যে আমরা অলরেডি কিছু সার্ভার এডিশন সম্পর্কে ডিসকাস করছি। তো এই সার্ভার এডিশন নিয়ে কাজ করতে গেলে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। এটা সবচেয়ে বেশি মানে ব্যবহৃত হয়, কারণ এটা হলো প্রথমে হলো এর অ্যাপ্লিকেশন অনেক বেশি এবং পেইড সার্ভিস সাপোর্ট পাওয়া যায়। আর হচ্ছে এন্টারপ্রাইজগুলো সাধারণত পেইড সার্ভিস সাপোর্ট নিতে তারা ইচ্ছুক, এবং সেখান থেকে তারা, এবং পাশাপাশি IBM যেহেতু এটা অন করে IBM, সুতরাং এটার থেকে আপনি বেটার আউটপুট পাবেন। পাশাপাশি আমাদের যে টপ যে সুপার কম্পিউটারগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটাতে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ব্যবহার করা হয়। রেড হ্যাটের মতো আরেকটা এন্টারপ্রাইজ লিনাক্স হচ্ছে সুসি, এটাও আপনি সার্ভিস সাপোর্ট পাবেন, অর্থাৎ পেইড সার্ভিস সাপোর্ট আছে। এটা জার্মান বেস কোম্পানি, অর্থাৎ সুসি এন্টারপ্রাইজ, তারা এটা নিয়ে কাজ করে। কিন্তু এটার হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসটা রেড হ্যাট থেকে একটু আলাদা। অর্থাৎ আপনার এখানে আমি যেটা বলছিলাম যে 80% বা 70% এখানে কাজ করবে, কিছু কিছু কমান্ড এখানে একটু রেড হ্যাটের চেয়ে আলাদা। আচ্ছা, উবুন্টু সার্ভার, এটা হচ্ছে একটা সার্ভার এডিশন। এটাও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম সাপোর্ট করে। এখন অনেক কম, এখন মাইক্রোসফট মেবি খুব শীঘ্রই তারা উবুন্টুতে কোনো একটা এডিশন তারা ইউজ করা শুরু করবে। এছাড়াও হচ্ছে সেন্টোসটা হলো রেড হ্যাটেরই একটা প্রোডাক্ট, সেটা হলো সেন্টোস, অর্থাৎ রেড হ্যাটেরই একটা হলো ডেমো কপি হলো সেন্টোস। তার মানে আমার রেড হ্যাট আর সেন্টোস আসলে একই জিনিস, কিন্তু এখানে পার্থক্য হলো রেড হ্যাট হচ্ছে এন্টারপ্রাইজের জন্য ব্যবহার করা হয়, সেন্টোসটা ব্যবহার করা হয় এন্টারপ্রাইজের জন্য, বাট হলো এটা ফ্রি। অর্থাৎ যারা ফ্রি অপারেটিং সিস্টেম ব্যবহার করবে তারা রেড হ্যাটের বদলে সেন্টোস ব্যবহার করতে পারে, কিন্তু কোনো এন্টারপ্রাইজ কোনো সাপোর্ট বা সার্ভিস সাপোর্ট তারা সেন্টোসে পাবে না, বা কোনো এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন লাইক ভার্চুয়ালাইজেশন, বা আপনার বড় ধরনের ক্লাউড ডেভেলপমেন্ট বা ক্লাস্টার ডেভেলপমেন্ট বা ফাইল সিস্টেম, বা কোনো ডাইনামিক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে, সুপার কম্পিউটার লেভেলে কাজ করতে গেলে সেন্টোস পারবে না। সেটা সাধারণত স্মল এবং মিড অর্গানাইজেশন লাইক বাংলাদেশে যে ISP বা আমাদের যে গ্রুপ অফ কোম্পানি বা স্মল, যেখানে 100, 200, 500 ইউজার আছে, এরকম ইউজার হ্যান্ডেল করতে পারে সেন্টোস। বা আমরা ক্লাউডে যে ফ্রি অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করি বিভিন্ন ক্লাউড কম্পিউটিং ব্যবহার করি, সেটা হলো আমাদের সেন্টোস। পাশাপাশি ডেবিয়ানে ব্যবহার করতে পারেন। উবুন্টু আর ডেবিয়ান আমরা একই ক্যাটাগরিতে রাখি, যে উবুন্টু ব্যবহার করতে পারেন, ডেবিয়ানে ব্যবহার করতে পারেন। বা ডেবিয়ানের উবুন্টুটা সাধারণত বেশি ব্যবহার হয়, কারণ হলো উবুন্টুর ডেস্কটপটা বেশি পপুলার, অর্থাৎ বিশেষ করে ডেভেলপার হিসেবে যারা কাজ করে বা রেগুলার ইউজার যারা, তারাও সাধারণত উবুন্টুর যে ডেস্কটপ এডিশন আছে সেটা নিয়ে সাধারণত তারা কাজ করে। বাট ডেবিয়ানটা সার্ভারের ক্ষেত্রে বেশি চলে, কারণ ডেবিয়ানের সার্ভারটা বেশ লাইটার হয়, অ্যাপ্লিকেশনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সার্ভারটা লাইটার হয়। বাট ডেবিয়ানের ইউজার ইন্টারফেসটা একটু অন্যান্যদের চেয়ে একটু পার্থক্য আলাদা, মানে একটু ইউনিক স্টাইলটা, অর্থাৎ গর্জিয়াস না। তো বাট ডেবিয়ানের উপর ভিত্তি করে অনেক অপারেটিং সিস্টেম মার্কেটে আসছে। তাহলে আমরা এখানে দেখলাম যে লিনাক্স ডিস্ট্রিবিউশনে মোটামুটি দুইভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। একটা হলো ডেস্কটপ এডিশন,
যেখানে হচ্ছে আমাদের উবুন্টু, মিন্ট, এলিমেন্টারি, জোরিন, ফেডোরা, সুসি এগুলো আমরা ব্যবহার করতে পারি ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে। আচ্ছা, আর যদি চান যে আপনি সার্ভার হিসেবে ব্যবহার করবেন, তাহলে আপনার চাইতে হবে নিচের এই লিস্টে, অর্থাৎ রেড হ্যাট, সুসি, উবুন্টু, সেন্টোস, ডেবিয়ান। ওকে? তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে রেড হ্যাট ইন্টার হিসেবে ব্যবহার করব আর ব্যবহার করব হচ্ছে সেন্টোস। কারণ আমরা একই প্ল্যাটফর্মে কাজ করব বা আমাদের প্ল্যাটফর্ম একই চাই। কিন্তু আপনি এই ২ টা শিখলে বাকিগুলোতে আপনি 80% বা অ্যাজ ইট ইজ এখানে আপনি সবগুলোতেই কাজ করতে পারবেন। এটা হলো এন্ড অফ দ্য ডে আমাদের মানে অ্যাচিভমেন্ট। তাহলে আমরা ডিসিশন নিলাম যে আসলে কোন ডিস্ট্রিবিউশন ব্যবহার করব। এটা নির্ভর করবে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের উপর। অর্থাৎ আমরা যদি আইটি প্রফেশনাল হিসেবে একরকম ইউজ করতে চাই আর অথবা ইউজার হিসেবে অর্থাৎ আমরা লিনাক্সের সাথে ইন্টারফেসিং হতে চাই তাহলে সেরকম। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা রেড হ্যাট বা সেন্টোস ব্যবহার করব। এখন আসেন সেটা হলো যে আমরা ইউনিক্সের সাথে লিনাক্সের বা ইউনিটি কিরকম পার্থক্য আছে আমরা একটু আইডেন্টিফাই করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিক্স আর লিনাক্সের আমরা যদি একটু কম্পারিজনটা দেখি, তাহলে আমরা জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাব। সেটা হলো ইউনিক্স ডেভেলপ বাই AT&T ডেভেলপার। অর্থাৎ আমরা AT&T বলতে আমরা বুঝি যে এখানে বেল ল্যাব বা আমাদের জি কোম্পানির মাধ্যমে এটা ডেভেলপ করা হয়। লেটার ইউনিক্স ডিভাইডেড বাই 2 ডিফারেন্ট ফ্লেভার, ওয়ান ইজ সিস্টেম বি অ্যান্ড আনাদার BSD এডিশন। আমরা এটাও জানি যে 2 টা ভাগে ভাগ করছিলাম। আচ্ছা, অপরদিকে লিনাক্স হচ্ছে জাস্ট কার্নেল, জাস্ট মাথায় রাখবেন এটা কার্নেল ডেভেলপ বাই লিনাক্স টরভালস, লিনাক্স ওএস ডেভেলপমেন্ট অ্যান্ড লিনাক্স কমিউনিটি ওয়ার্ল্ড ওয়াইড। আমরা জানি যে লিনাক্স কমিউনিটিতে প্রায় 15,000 ডেভেলপার আছে, 15,000। এই 15,000 ডেভেলপার মিলে হচ্ছে লিনাক্স কার্নেলটাকে রান করায় দেওয়া। সোর্স কোডটা ইউনিক্স নট অ্যাভেলেবল ফর জিপিএল, অর্থাৎ জেনারেল পাবলিকের জন্য ফ্রি না। আর এটা হচ্ছে সোর্স কোডটা আমরা জানি যে জেএনইউ অর্গানাইজেশনের মাধ্যমে এটা জিপিএল এর জন্য ফ্রি। হ্যাঁ, আচ্ছা, ইউনিক্স মেইনলি ইউজ ফর সার্ভার সিস্টেম অ্যান্ড মেইন ফ্রেম অ্যান্ড সুপার কম্পিউটার। অর্থাৎ ইউনিক্স কিন্তু আমাদের ডেস্কটপ বা মোবাইল ইউজারদের জন্য না বা ল্যাপটপ ইউজারদের জন্য। আর লিনাক্স ইজ মেইনলি ইউজ ফর ডেস্কটপ, লো এন্ড সার্ভার, মোবাইল ফোন ইত্যাদি। অর্থাৎ আপনি লিনাক্সটা সব জায়গায় ব্যবহার করতে পারতেছেন। মোস্ট ইউনিক্স আর হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট। আমি আগে বলছি যে ইউনিক্স হচ্ছে হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা কোম্পানি ইউনিক্স শুধু ওই কোম্পানির পার্টিকুলার হার্ডওয়্যার উপরেই চলে। অপরদিকে আমাদের লিনাক্স ওএসটা হচ্ছে নট হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি যে কোনো আপনার ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার, সুপার কম্পিউটার, আপনার IBM বলেন, Lenovo বলেন, ডেল বলেন, HP বলেন, Asus বলেন, যে কোনো প্ল্যাটফর্মে এটা রান করতে পারেন। কোনো সমস্যা নাই, কোনো হার্ডওয়্যারে কনফ্লিক্ট করবে না। ইউনিক্স প্রাইমারি ইউজ কমান্ড লাইন ইন্টারফেস, অর্থাৎ এখানে শুধু CLI তে পাবেন, অর্থাৎ কোনো GUI ইন্টারফেস পাবেন না এবং কোনো মাল্টিমিডিয়া, অডিও, ভিডিও এগুলো পাবেন না। হ্যাঁ, সমস্ত সব কাজ করতে হবে হচ্ছে CLI তে। লিনাক্স বোথ ইউজেস গ্রাফিক্যাল অ্যান্ড কমান্ড লাইন ইন্টারফেস, অর্থাৎ আমরা জানি যে লিনাক্সে গ্রাফিক্যাল আছে, CLI আছে, যে যেটাকে ব্যবহার করে। আচ্ছা, ইউনিক্স নট ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি যেহেতু GUI ইন্টারফেস নাই, কমান্ড ইন্টারফেস তো আসলে আমাদের আইটি প্রো ছাড়া অন্য কেউ কাজ করবে না। তো সুতরাং এটা ইউজার ফ্রেন্ডলি না। টু অপারেট ইউনিক্স ইজ মাস্ট রিকোয়ার প্রিভিয়াস সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নলেজ, অর্থাৎ ইউনিক্স নিয়ে কাজ করতে গেলে আপনার হচ্ছে লিনাক্স সিস্টেম নিয়ে বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের উপর নলেজ থাকতে হবে বা বিশেষ করে লিনাক্সের উপর নলেজ থাকতে হবে। তাহলে আপনি ইউনিক্স ইজিলি কাজ করতে পারবেন। আচ্ছা, লিনাক্স ইজ ইউজার ফ্রেন্ডলি, উই ক্যান স্টার্ট ফ্রম বিগিনিং লেভেল। অর্থাৎ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লিনাক্স নিউ বাই ইউজার হিসেবে আমরা ইউজ করতে পারি, তাহলে আপনারা যে কোনো লিনাক্স ভার্সনটা আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের ইউনিক্স ভার্সন হচ্ছে যেমন AIX আছে, HPUX আছে, সোলারিস আছে, হ্যাঁ, ইউনিক্স BSD, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইউনিক্স। অপরদিকে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে সেটা হচ্ছে উবুন্টু, ডেবিয়ান, সুসি, রেড হ্যাট, ফেডোরা, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিফারেন্ট ভার্সন অফ লিনাক্স। এখন আসেন সেটা হলো যে আমরা উইন্ডোজের সাথে কম্পেয়ার করবো। উইন্ডোজের সাথে এখন যে কেউ কম্পেয়ার করতে পারবে নিজেকে, ঠিক আছে? তো ইটস এন লিনাক্স হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার যেখানে সবকিছু ফ্রি, এভরিথিং ইজ ফ্রি। অপরদিকে উইন্ডোজ হচ্ছে প্রোপ্রাইটারি, হ্যাঁ, প্রোপ্রাইটারি সফটওয়্যার। ডেভেলপ বাই হচ্ছে লিনাক্স টরভালস, এটা ডেভেলপ বাই মাইক্রোসফট কর্পোরেশন। আচ্ছা, লিনাক্স কম্বাইন উইথ GNU সিস্টেম টু প্রডিউস কমপ্লিট ফ্রি ওএস। আর উইন্ডোজ ওএস neither ওপেন সোর্স নর ওএস ফ্রি, ইজ প্রোপ্রাইটারি অফ মাইক্রোসফট। হায়ার সিকিউরিটি দেন উইন্ডোজ, লেস সিকিউরিটি কম্পেয়ার টু লিনাক্স। উইন্ডোজের লিনাক্সের ক্ষেত্রে হার্ডওয়্যার রিকোয়ারমেন্টসটা লো হয়, বাট আমাদের উইন্ডোজের ক্ষেত্রে হার্ডওয়্যার রিকোয়ারমেন্টসটা বেশ হাই থাকে। এখানে ভাইরাস ফ্রি, এখানে ভালনারেবল টু ভাইরাস অ্যান্ড ম্যালওয়্যার অ্যাটাক, হ্যাঁ, ভালনারেবল। আচ্ছা, টিন এবং লাইটার ওয়েস, হেভি অ্যান্ড স্লো ওয়েস দেন লিনাক্স, মেনলি ইউজ ফর সার্ভার এবং সুপার কম্পিউটার, ইজ ইউজার ফ্রেন্ডলি,
ডেস্কটপ, ল্যাপটপ, যদিও এখন লিনাক্সও এখন মোবাইল ফোনে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখানে ডেস্কটপ, ল্যাপটপ ইউজারদের জন্য। ফাইল সিস্টেম, আপনি যদি ফাইল সিস্টেম একটু কম্পারিজন করেন, উইন্ডোজে আমরা জানি যে উইন্ডোজে ফ্যাট বা এনটিএফএস আছে। এটা হচ্ছে উইন্ডোজের ফাইল সিস্টেম বা ফরম্যাট সিস্টেম, বাট লিনাক্সে এটা হচ্ছে কি নামে আছে, ext3, ext4 এবং xfs। হ্যাঁ, আমরা আমাদের এই কোর্সে আমরা এই দুটা শিখবো, অর্থাৎ ext4 এবং xfs। এটা আমাদের লেটেস্ট ফাইল সিস্টেম। বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন, রেড হ্যাট, উবুন্টু, ডেবিয়ান, মেন্ট, ফেডোরা, অপরদিকে বিভিন্ন ধরনের লিনাক্স উইন্ডোজ ডিস্ট্রিবিউশন আপনারা জানেন যে এক্সপি, উইন্ডোজ 8, সার্ভার এডিশন 12, 16, উইন্ডোজ 7, 8, 10। এই হচ্ছে মোটামুটি উইন্ডোজের সাথে কম্পারিজন। আচ্ছা, এরপর আসুন হলো ফাইল সিস্টেম, অর্থাৎ আমরা যদি উইন্ডোজের ফাইল সিস্টেমটা একটু দেখি, আমরা উইন্ডোজে সাধারণত কি হয়, উইন্ডোজে ধরেন কি আমার একটা পার্টিশন হয়, এটা ধরেন কি আমার ধরেন হচ্ছে 500 জিবি হার্ড ডিস্ক। তাহলে এই 500 জিবি আমরা হার্ড ডিস্ক সি করলাম, এখানে ডি করলাম, ই করলাম, এরকম। তাহলে এখানে হচ্ছে সমস্ত, অর্থাৎ ড্রাইভগুলো হচ্ছে প্যারালাল। তার মানে হচ্ছে সি ড্রাইভ, এটা সির পার্টিশন আলাদা, ডি ড্রাইভ, ডির পার্টিশন আলাদা, ই ড্রাইভ, ইর পার্টিশন আলাদা, প্রত্যেকটা ড্রাইভ আলাদা। আমি যদি ডি ডিলিট করে দিই, তাহলে ডি ডিলিট হচ্ছে, সিতে কোনো ইফেক্ট পড়ছে না, ইতে কোনো ইফেক্ট পড়বে না। ওকে, আমি আলাদা আলাদা পার্টিশন, আলাদা আলাদা ড্রাইভে এখানে আমি ডেটা রাখি। ওকে, আচ্ছা। অপরদিকে আমাদের লিনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচার হচ্ছে হায়ারার্কিক্যাল, মানে ট্রি স্ট্রাকচার। আমরা তো হায়ারার্কিক্যাল বুঝি, হ্যাঁ, যে আমাদের সবকিছু হচ্ছে একটা ট্রির আন্ডার, অর্থাৎ রুটের আন্ডার, রুট পার্টিশন, একটা মূল, হ্যাঁ, এখান থেকে বিভিন্ন ধরনের ড্রাইভ থাকে। এটা ধরেন কেউ যদি উইন্ডোজের সাথে কম্পেয়ার করেন, এটা ডি, এটা ই, এরকম, হ্যাঁ। কারণ কি আমরা চিন্তা করি এখানে বিভিন্ন ধরনের, আমাদের বাই ডিফল্ট যেমন হচ্ছে আমরা সি ড্রাইভ, ডি ড্রাইভ পার্টিশন করেন না, বাই ডিফল্ট লিনাক্সের ওই বুট পার্টিশন, হোম পার্টিশন, হ্যাঁ, ভার পার্টিশন, এরকম। তাহলে আমি যদি এখানে চিন্তা করি, এটা হলো হোম, তাহলে এটা হলো ভার, এটা হলো কি যেন বুট, হ্যাঁ, তারপর এটা হলো ওপিটি, হ্যাঁ, এরকম। তাহলে আমার সবকিছু হলো কার আন্ডারে, রুট পার্টিশন আন্ডারে। এই যেটাকে বলা হচ্ছে রুট পার্টিশন, এটাকে বলা হচ্ছে আমরা রুট পার্টিশন, রুট পার্টিশন, ঠিক আছে? তাহলে আমি যার আন্ডারে ব্যবহার করি রুট পার্টিশন। তাহলে লিনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচার হচ্ছে হায়ারার্কিক্যাল। ওকে, এই হোমের ভিতরে আবার বিভিন্ন ধরনের পার্টিশন আছে, বিভিন্ন ধরনের ডিরেক্টরি আছে। হোমের ভিতরে ধরেন কি ইউজার, এখানে স্টুডেন্ট, হ্যাঁ, এখানে ইকবাল, হ্যাঁ, তারপর এখানে হাসান, এরকম আলাদা আলাদা। বা এই ডিরেক্টরি আন্ডারে বিভিন্ন ধরনের ডিরেক্টরি থাকে, এরকম হায়ারার্কিক্যাল, ঠিক আছে? তাহলে আমাদের সমস্ত যত পার্টিশন হোক আর ডিরেক্টরি হোক, সবই হচ্ছে আমাদের রুট পার্টিশন আন্ডারে। কিন্তু লিনাক্স, উইন্ডোজেরটা কি, উইন্ডোজ হচ্ছে একই হার্ড ডিস্ক, একই হার্ড ডিস্ক, কিন্তু এখানে হলো প্রত্যেকটা ড্রাইভ হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটা ড্রাইভ হচ্ছে আলাদা আলাদা। ওকে, তার মানে আমরা যখন মাই কম্পিউটার ওপেন করলে আপনি এই সব জিনিসটা থাকে কার আন্ডারে, এই সব জিনিসটা হলো মাই কম্পিউটার। তাহলে মাই কম্পিউটার ওপেন করলে সি ডি ই এফ জি পাচ্ছেন, আর আপনি মাই কম্পিউটার ওপেন করলে কি পাচ্ছেন, মাই কম্পিউটার ওপেন করলে আপনার এইরকম ডিরেক্টরি স্ট্রাকচারটা পাচ্ছেন। আমরা দেখবো, আমরা এটা যখন লিনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচার নিয়ে কাজ করব, তখন আমরা দেখব যে লিনাক্সের রুট ফাইল সিস্টেম এক্সপ্লোর করলে আপনি এরকম ডিরেক্টরি স্ট্রাকচার পাবেন, যেটা হলো হায়ারার্কিক্যাল, অর্থাৎ সবই থাকবে হচ্ছে রুটের আন্ডারে। এটা একটা আমাদের যেমন হলো ব্রাঞ্চ এবং ট্রি, অর্থাৎ আমরা গাছের মতো চিন্তা করতে পারি যে একটা প্রত্যেকটা ব্রাঞ্চ মানে এক একটা শাখা প্রশাখা, প্রত্যেকটা ফাইল ফোল্ডার, এবং ওই পার্টিকুলার ডিরেক্টরি আন্ডারে, তার আন্ডারে ডিরেক্টরি, সাব ডিরেক্টরি, ফাইল ফোল্ডার থাকবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে লিনাক্সের ডিরেক্টরি স্ট্রাকচার আর উইন্ডোজ আর ইউনিক্সের ডিরেক্টরি স্ট্রাকচার অলমোস্ট সেম, অর্থাৎ ওখানেও কিন্তু এরকম ট্রি স্ট্রাকচারই কাজ করে। তো মোটামুটি আমরা অনেক লং সেশন করলাম, ঠিক আছে, টানা। সেটা হলো হচ্ছে আমাদের যদিও আপনাদের কাছে হচ্ছে এটা এমন হতে পারে যে আসলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের এত কিছু না জানলেও না, বাট আমি মনে করি যে আপনি যে জিনিস জানবেন সেটা যে কোনো টেকনোলজি হোক না কেন, সেটা সিসকো বলেন, রেড হ্যাট বলেন, বা ইউনিক্স বলেন, মাইক্রোসফট বলেন, তার ব্যাকগ্রাউন্ড বা তাদের স্ট্রাকচার, আর্কিটেকচার অবশ্যই জানা উচিত, কারণ এটা হলো বেসিক। তো অনেক বেসিক আমাদের কনসেপ্ট থাকলে আমরা এর পরের স্টেপগুলো আমাদের জন্য বুঝতে আমাদের সুবিধা হবে। বাট আমি যদি প্রথম দিকে ইনস্টল করা শুরু করি, তাহলে আমাদের দেখা গেলো যে কোনো একদিন কোশ্চিন আসলো যে ইউনিক্স সম্পর্কে, তো আপনি হয়তো ইউনিক্স সম্পর্কে আপনি জানেন না, বা ইউনিক্স বা অপারেটিং সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে জানেন না।
এজন্য আমরা আসলে শুরু করি যে সবসময় যে অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার থেকে শুরু করতে, যে অপারেটিং সিস্টেম আমরা বুঝি না। ইউনিক্স তো লিনাক্স তো অনেক পরে। আমরা আগে অপারেটিং সিস্টেমটা বুঝে নিই। অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে আমরা সেই জিনিসগুলো নিয়ে বুঝে নিই। তো মোটামুটি আমরা আমাদের ডে 1 এর আমাদের ফার্স্ট মডিউল অর্থাৎ লেসন 1 শেষ। ডে 1 এর আরো ২ টা টপিকস আমাদের পেন্ডিং আছে, যেটা আমরা পরবর্তীতে শেষ করব।